সমুদ্রের এই সুন্দরী ক্যাংড়ার রেসিপি এত সুন্দর খেতে হয় যে তোমাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না। আজকে তোমাদের দেখাবো সমুদ্রের এই সুন্দরী ক্যাংড়ার রেসিপি কিভাবে করতে হয়, কিভাবে রান্না করলে সুন্দর লাগে, সবটাই তোমাদের দেখাবো। পুরো ভিডিওটা দেখো না। নমস্কার বন্ধুরা, এইচএসএস ব্লগের নতুন একটা ভিডিওয় তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আজকে একটা কুকিং ভিডিও হতে চলেছে, পুরোটা তোমরা না টেনে দেখো তাহলেই বুঝতে পারবে কি ভিডিও হতে চলেছে। যাই হোক, আর বেশি বকছি না, প্রথমের অংশ আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো কি ভিডিও হতে চলেছে। তো চলো তোমরা সবাই দেখো, আর যারা দেখা শুরু করলে একটা লাইক দিয়ে দেখা অবশ্যই শুরু করো। আর তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো, পুরো ভিডিওটা দেখার পর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের যাদের ভিডিওটা ভালো লাগবে প্লিজ একটু শেয়ার করে দিও সবাইয়ের মাঝে, তাহলে এগিয়ে যেতে সাহায্য হয়। তো চলো আজকের ভিডিওটা দেখো, সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, বারবার এই কথাটা বলছি, কিন্তু স্প্যাম কমেন্ট কেউ করো না। তো চলো ভিডিওটা দেখো। আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি সমুদ্রের এই সুন্দরী ক্যাংড়ার। তো দেখো, বাজারে গিয়েছিলাম, সুন্দরী ক্যাংড়া কিনে এনেছি। ক্যাংড়াগুলো বেশ সুন্দর দেখতে লাগে। আর একটা কাঁকড়ার বড় ডাঁড়া দুটো নেই, দেখো দুটো কাঁকড়ার ডাঁড়াগুলো আছে। আর কাঁকড়াগুলো এখন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর দেখো এইগুলোই সমস্ত মানে নোংরা থাকে, একটু চুলের মতন জিনিস থাকে, সেইগুলো পরিষ্কার করে নিয়েছি। আর পরিষ্কার করতে দেখো কতটা একদম ফ্রেশ লাগছে। তো কাঁকড়াগুলো এখন বেছে পরিষ্কার করে নিয়েছি। চলো এবার রান্না করতে যাই। রান্না করার সময় দেখো উনানে করছি, আর কড়াইটা এখন উনানের মধ্যে বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি জল। কাঁকড়াটা বাছার পর নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, তাই এতে এখন নুন দেব না, হলুদ দিয়ে দিয়েছি একটু। আর এর মধ্যে কাঁকড়াটা একটু ভাপিয়ে নেব। ভাপ দিয়ে নেওয়ার জন্য দেখো হলুদ জলের মধ্যে সব কিছু দিয়ে দিচ্ছি, কাঁকড়ার পাগুনো, কাঁকড়াটা সমস্ত কিছু দিয়ে দিয়েছি। আর দেখো বেশ কিছুক্ষণ মানে ফোটার পরে এটা হয়েই এসেছে। জলটা দেখো শুকিয়ে শুকিয়ে এসেছে। জলটা একেবারে শুকিয়ে গেলে কাঁকড়াগুলো আমি নামিয়ে নেব। তো এটা হলো মরা কাঁকড়া, যার জন্য এটাকে হচ্ছে মানে ভাপিয়ে নিতে হয়। যদি এটা সমুদ্রের জ্যান্ত কাঁকড়া হতো তাহলে এটা ভাপাতে লাগতো না। আর এটার জন্য এটাকে ভেজেও নিতে হচ্ছে, না হলে কাঁকড়া ভাজলে কাঁকড়ার ডিমগুলো নষ্ট হয়ে যায়। তো এটা যেহেতু মরা কাঁকড়া ধুয়ে পরিষ্কার করা আছে, তো তার জন্য এর মধ্যে বেশি ডিম থাকে না, সেই জন্য এর মধ্যে শুধু মাছ মতো যেটা সেইটা থাকে। তো যার জন্য দেখো ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। আর এটা না ভাজলে কি হবে, একটা ওই যে নদীর গন্ধ, সমুদ্রের গন্ধ, সেই রকম একটা মানে গন্ধ বের হবে, তো খেতে বিশ্রী লাগবে। তো যার জন্য এটাকে ভালো করে ভাপ দিয়ে নিয়ে পরিষ্কার করে আর হচ্ছে তেলের মধ্যে ভেজে নেওয়া হচ্ছে। তো তেলের মধ্যে ভাজাটাও আমার হয়ে গেছে, তোমরা সবটাই দেখতে পেলে। প্রথমে কাঁকড়াগুলো ভেজে নিয়ে তার উপরে আবার একটু মানে পাগুনো ডাঁড়াটা হচ্ছে দিয়ে একটু নেড়ে নেড়ে নিয়ে নামিয়ে নিয়েছি। এবারে ওই কড়াইটাই পরিষ্কার করে তার মধ্যে একটু তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আমি রান্না করছি। আজকে আর বাটা লঙ্কা দিচ্ছি না, মানে গুঁড়ো লঙ্কা, শুকনো লঙ্কা এইসব কিছু দিচ্ছি না। তো দেখো কাঁচা লঙ্কা দিয়ে তার উপর 5 ফোড়ন দিয়েছি। তোমরা চাইলে 5 ফোড়ন না খেলে কালো জিরেও দিতে পারো। কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে তরকারিও সুন্দর হয়। তো কাঁচা লঙ্কা দিয়েছি আর 5 ফোড়ন দিয়েছি। এর মধ্যে আলুগুলো তুলে দিয়েছি। আলুগুলো একটু বেশ ভাজা ভাজা হয়ে গেলে তখন আমি দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজ কুচিটা একটু বেশি মতনই দিতে হবে, যেহেতু এটা একটু কষা কষা রান্না হবে, তার জন্য পেঁয়াজ কুচিটাও একটু বেশি বেশি দিতে হবে। তো পেঁয়াজটা দিয়ে ভালো মতো পেঁয়াজটা নেড়ে এরপরে আমি টমেটোটা দিয়ে দেব। তোমরা কিন্তু পুরো ভিডিওটা না টেনে দেখো, তাহলেই বুঝতে পারবে যে কিভাবে রান্নাটা হচ্ছে, আর তাহলে সঠিকভাবে হবে। তো দেখো টমেটোটাও ভাজা ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে আমি এখন বাটনা মশলাগুলো দিয়ে দেব। বাটনা মশলার মধ্যে আছে আদা রসুন বাটা। এর মধ্যে অন্য কিচ্ছু দিচ্ছি না, জিরে ধনে এসব কিছুই দিচ্ছি না, শুধু আদা রসুন বাটা, আর অন্য কিচ্ছু দিচ্ছি না। আদা রসুন বাটা দিয়েছি। এবারে একটু হলুদ গুঁড়ো দেব, আর তার সঙ্গে দেব একটু মিট মশলা। যেহেতু আদা রসুন দিয়ে কষা কষা হচ্ছে, তাই একটু মিট মশলা দিয়ে দেব। তো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর এবারে দিলাম মিট মশলা। তো এইগুলো দিয়ে এবারে ভালো মতো আলুটাকে কষাতে হবে। আর আলুটা কিন্তু কষাতে কষাতে অনেকটাই সিদ্ধ হয়ে যায়, খুব কম ভাগ থাকে, মানে 90% সিদ্ধ হয়ে যায়, 10% থাকে।
যেটা সিদ্ধ হতে বাকি থাকে। তো সেটা তো জল ঢেলে একটু সিদ্ধ করা হবে, না হলে নাড়াচাড়া করতে অনেকটাই সিদ্ধ হয়ে যায়। এবারে কাঁকড়াগুলোও দিয়ে দিয়েছি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে রান্না করার জন্য। তো দেখো অনেকক্ষণ ধরেই কিন্তু কষাচ্ছি, তোমাদের আমি দেখাচ্ছি, তার কারণ হচ্ছে তোমরা যাতে বুঝতে পারো যে কতক্ষণ মানে নাড়তে হবে। পুরোটা না দেখালেও তবুও কিছুটা কিছুটা করে তোমাদের দেখাচ্ছি। আর এখন দেখো মশলাটা আমার বেশ ভালো মতো কষা হয়ে গেছে। তোমরা যারা নতুন রান্না করবে তারা দেখলেই বুঝতে পারবে যে কড়ার গায়ে একটু মশলাটা লেগে লেগে যাবে, সেই সময় বুঝবে যে তোমাদের মশলাটা ভালো মতো কষানো হয়েছে। আর এবারে এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেব, তার কারণ হচ্ছে আমার তো বললাম আলুটা 90% সিদ্ধ হয়েই গেছে, 10% বাকি আছে। তো 10%-এর জন্য অল্প একটু জল দিলাম। তোমরা যারা গ্যাসে রান্না করবে তারা আরও একটু কম জল দেবে, কেননা আমি উনানে রান্না করব বলে একটু বেশি জল দিলাম। তো দেখো আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে, দেখেই বুঝতে পারছো গা মাখা মাখা হয়ে গেছে। এরকম অবস্থায় অল্প একটু গরম মশলা দিয়ে আর তরকারিটা নামিয়ে নিতে হবে, তাহলেই সুন্দর একটা তরকারি হয়ে যাবে। আর তরকারিটা তোমাদের কেমন লেগেছে, কাঁকড়ার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই বলো। আজকের মতো এইটুকুই। তো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও কেমন হয়েছে কি বৃত্তান্ত। আজকের মতো এইটুকুই, টাটা।